নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি চার দিক। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে হাওড়ায় কার্নিভাল ঘিরে রীতিমতো ধুমধুমার উত্তেজনা ছড়িয়েছে। কার্নিভালকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, তারপরেও কিন্তু একেবারে উত্তেজনা। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই চলে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, যদিও পরিস্থিতি এখনো পর্যন্ত সামাল দেওয়া যায়নি। আমরা দেখাচ্ছি আপনাদের সেই ছবিটা যেখানে ধুমধুমার শুরু হয়। সেখানকার পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন যে এই ধরনের ঘটনা বরদাস্ত করা যাবে না, এরপরেও কিন্তু ধুমধুমার শুরু হয়েছে হাওড়াতে। কি দেখতে পাচ্ছ, কি পরিস্থিতি? একেবারে পরিস্থিতি বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল। একেবারে এই যে ইকো পার্কে কার্নিভাল যেটা হচ্ছে, ক্রিসমাস কার্নিভাল, তখন দেখা যায় অরূপ বিশ্বাস প্রবেশ করেছে। সেই সময় দেখা গেল একই সঙ্গে মনোজ তিওয়ারি এবং ডক্টর সুজয় চক্রবর্তী দুজনে প্রবেশ করলেন। সেই সময় দেখা গেল হাতাহাতি, একদম ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল। কেননা তোমাকে বলে রাখি যে গতকালকে পার্কিং নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল এবং 4 জনকে পুলিশের হাতে তুলে দিয়েছিল মনোজ তিওয়ারি। বেআইনি পার্কিং এর জন্য বারবার প্রশ্ন উঠছিল, কিন্তু আজকে যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন যে এই কার্নিভাল চালু করতে হবে, কোনো রকমে বন্ধ করা যাবে না, ডক্টর সুজয় চক্রবর্তী ঘটনাস্থলে এলেন, তখন দেখা গেল মনোজ তিওয়ারি এবং ডক্টর সুজয় চক্রবর্তীর মধ্যে হাতাহাতি, বাকবিতণ্ডা, একেবারে হুড়োহুড়ি পরিস্থিতি তৈরি হয়ে গেল। পুলিশ সামাল দিতে একবারে হিমশিম কাটছিল। তবে হাওড়া সিটি পুলিশের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা প্রস্তুত ছিল। এই মুহূর্তে তখন দেখা গেল যে ডক্টর সুজয় চক্রবর্তী একদিকে এবং মনোজ তিওয়ারিকে একদিকে রেখে অরূপ বিশ্বাস একবারে সামাল দেবার চেষ্টা করলে, এই যে প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা সামাল দেবার চেষ্টা করছিলেন। যে তাদের মধ্যে এক পরিবারের মধ্যে বিভিন্ন সময় গন্ডগোল থাকে, নিজেদের মধ্যে বিভিন্ন রকম। মনোজ তিওয়ারির মুখে যেটা দেখা গেল যখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন, বলছে আমাকে আমার মতন থাকতে দাও। অর্থাৎ নিজের দলীয় কাজকর্মের মধ্যে যে অনেকটা বাধাপ্রাপ্ত হচ্ছে মনোজ তিওয়ারি বিভিন্ন সময়, এবং যে তাদের মধ্যে মতমিল নেই, সেই বিষয়টা প্রকাশ্যে আসছে। এবং অরূপ বিশ্বাস দুজনকে পাশে রেখে প্রেস কনফারেন্স করলেন এবং তারা সামাল দেওয়ার চেষ্টা করলেন। এবং এই যে কার্নিভাল 2 জানুয়ারি অবধি করা হয়েছিল, সেটা 3 জানুয়ারি অবধি করা হলো, একদিন বাড়ানো হলো। পাশাপাশি যে পার্কিং নিয়ে সমস্যা, যে পার্কের তত্ত্বাবধানে তুলে দেওয়া হলো এবং পুরোপুরি ফ্রি করে দেওয়া হলো। এই পার্কিং এ কোনো রকম পয়সা নেওয়া যাবে না। কিন্তু পরিস্থিতি অন্যরকম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা সত্ত্বেও কার্নিভাল শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দেননি যে কার্নিভাল নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে এই দ্বন্দ্ব মিটিয়ে প্রত্যেককে একসঙ্গে কাজ করতে হবে। তারপরেও মন্ত্রীর উপস্থিতিতেও কিন্তু এই ধরনের ঘটনা সামনে এলো এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়নি সেভাবে। জগন্নাথ, শোনা যাচ্ছে? আমি কথা বলবো। তুমি ঠিকই বলেছো। একেবারে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও একেবারে নির্দেশ ছড়াচ্ছে। হ্যাঁ জগন্নাথ, তুমি যেমনটা বলছো, মুখ্যমন্ত্রী নির্দেশ থাকা সত্ত্বেও এইভাবে যে যখন কার্নিভাল শুরু করার সময় একেবারে অরূপ বিশ্বাস চলে এসেছিল, অরূপ বিশ্বাস নতুন করে আবার আজ থেকে শুরু করার নির্দেশ, যেহেতু সঙ্গে সঙ্গে দেখা গেল একেবারে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল, ধুমধুমা যে একটা প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা পরিষ্কার। এবং অরূপ বিশ্বাস অনেকটা মেটাবার চেষ্টা করলেন এবং স্টেজে প্রেস কনফারেন্সে বলার চেষ্টা করলেন যে দুজন ভিড়েতে ঢুকতে গিয়ে পায়ে লেগে গেছে, কিন্তু শরীরী ভাষা এবং আমাদের কাছে যা চিত্র, সেটা কোনোটাই মনে হলো না যে পায়ে
নিজেদের মধ্যে একটা বহুদিন ধরে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে একটা চলছে, সেটা মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুক কিন্তু আজকে বলা সত্ত্বেও তাও আবার দ্বিতীয়বার এই ঘটনা দেখা গেল একদম মন্ত্রীর সামনে, অর্থাৎ অরূপ বিশ্বাসের সামনে। কিন্তু স্টেজে তুলে দুজনকে এক মেলানোর চেষ্টা করানো হলো। মনোজ তিওয়ারিকে এক পাশে রেখে, ডক্টর সুজয় চক্রবর্তীকে এক পাশে রেখে এই মুহূর্তে কার্নিভালও শুরু হয়ে গেছে, মানুষজন আসছে। হাওড়া সিটি পুলিশ পুরো কার্নিভালের আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে নিয়েছে, পার্কিং এর দায়িত্ব। বোঝানো গেছে পরিস্থিতি এখন কি দেখা গেল আগামী দিনে দেখো পরিস্থিতি এখন স্বাভাবিক হলো, যে পরিস্থিতি তৈরি হলো এবং অরূপ বিশ্বাস যেটা সামাল দেওয়ার চেষ্টা করলেন যে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং নিজেদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির মধ্যেই ঘটানোর চেষ্টা করেছি। আমরা মিটিয়ে নিয়েছি ব্যাপারটা, এটা আর আগামী দিনে হবে না। তবে কতটা মিটেছে সেটা আগামী দিনে দেখার। কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং কার্নিভাল শুরু হয়ে গেছে। তবে শুরুতেই যে ধাক্কাটা খেলে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার পরেও একটা বিশৃঙ্খলা তৈরি, হাতাহাতি পরিস্থিতি পাচ্ছিলেন না। তা সত্ত্বেও এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, মনোজ তিওয়ারি এবং প্রকাশ্যে চলে এলো ডক্টর সুজয় চক্রবর্তী, কতটা পরবর্তীকালে এটা মিটবে সেটাই দেখার। তবে এই মুহূর্তে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ। একেবারে জগন্নাথ, তুমি আপাতত নজর রাখো। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবং এই ঘটনায় যার নাম উঠে আসছে সুজয় ঘোষ, সুজয় চক্রবর্তী, তিনি ঠিক কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। উচ্চ জায়গা থেকে আমাদের কাছে নির্দেশ এসছে যে এই কার্নিভাল ইমিডিয়েট আমরা চালু করব এবং কালকে যারা এই ঘটনা ঘটিয়েছেন, যাদের জন্য আমাদের কালকে মেলা বিঘ্নিত হয়েছে, তাদের নামে আমাদের রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যা তাদের নিয়ম অনুযায়ী ব্যবস্থা তারা নেয়। এই দুটো নির্দেশই আমার কাছে। এইটা বলা যেতে পারে যে রাজ্যের শীর্ষ নেতৃত্বর নির্দেশের পর মেলা আবার পুনরায় চালু হবে। হ্যাঁ, কারণ আমি একটাই অনুরোধ রেখেছিলাম সকলের কাছে যে আমি একটা সিকিউরিটির এখানে আমার কাছে ইস্যু ছিল। আমি চাইনি যে, দেখুন আপনারা কালকে দেখেছেন বাইরের কিছু মানুষ ঢুকে একটা ভীষণ বাজে পরিবেশ তৈরি করেছিল। এতদিন ধরে আমাদের মেলা চলছে, এই পরিবেশ হাজার হাজার মানুষ এসছে, কোনোদিন এই পরিবেশ হয়নি। কালকে কিন্তু এই পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। তো এখানে আমার দায়িত্ব, পুরসভা যেহেতু এই জিনিসটাকে সাপোর্ট করছে এই মেলাটাকে, তো এখানে যদি একটা কিছু ঘটনা ঘটে যেত কোনো কিছু, তাহলে তার দায় কিন্তু আমাদের সকলের ওপর পড়তো। এবং এখানে একটা সম্মান জড়িয়ে আছে। আমাদের মাননীয় মন্ত্রী উদ্বোধন করেছেন ফিরহাদ হাকিম সাহেব, আমাদের অরূপ রায় মন্ত্রী উদ্বোধন করেছেন, দিদির নামে আমরা মেলা করছি। এই মেলায় যদি একটা কোনো ঘটনা ঘটতো, সেটা আমি কখনো চাইবো না যে এই মানুষগুলোর কোনোদিন অসম্মান হবে। তাহলে সরাসরি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া ভাষায় তিনি বলেছেন এবং বার্তা দিয়েছেন দেগঙ্গা থেকে। যেরকমটা দেখা যাচ্ছে শাসক দলের বেশ কিছু জায়গায় যেরকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোদ কিন্তু কথা বলেছেন এবং কড়া বার্তা দিয়েছেন এই বিষয়ে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে লোকসভা ভোটের ঘন্টা বাজালেন মমতা। বনগাঁয় ফ্যাক্টর, মতুয়া ভোট, বসিরহাটে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর। উত্তর 24 পরগনায় 5টি আসনেই জিততে হবে। দেগঙ্গায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে 5টি আসনেই জিততে হবে উত্তর 24 পরগনায়, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন এবং লোকসভা ভোটের দামামা বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় ফ্যাক্টর তিনি বলেছেন মতুয়া ভোট, বসিরহাটে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, এমনটাই কিন্তু আজকে বার্তা দিয়েছেন দেগঙ্গা থেকে। উত্তর 24 পরগনাতে যে 5টা আসন রয়েছে সেই 5টা আসনেই জিততে হবে। দেগঙ্গা থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশ কিছু ঘোষণা করেছেন, যেখানে কয়েকজন একটি কোর কমিটি তৈরি করা হয়েছে, কয়েকজনকে সেই কমিটিতে রাখা হয়েছে। তারা কিন্তু গোটা পরিস্থিতির বিশ্লেষণ করে পর্যালোচনা করে মুখ্যমন্ত্রীকে সেই রিপোর্ট দেবে, তার ভিত্তিতে আবারও পর্যালোচনা হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন যে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর বসিরহাটে, এমনটাই কিন্তু বলেছেন, এবং 5টি আসনে জিততে হবে, কড়া ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো, তবে তার আগে আরও একবার জানাবো আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উত্তর 24 পরগনাতে যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনেই জিততে হবে। দেগঙ্গা থেকে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকেই কিন্তু লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন এবং তিনি বেশ কিছু কথা বলেছেন, যেখানে বলেছেন যে বনগাঁতে মতুয়া ভোট একটা ফ্যাক্টর, উত্তর 24 পরগনা যে 5টি আসনে জিততে হবে, বসিরহাটে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর, এই সমস্ত কথা অর্থাৎ এই নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ আজকের এই কর্মী সভার যে বৈঠক ছিল বা বলা যেতে পারে এই কর্মী সভা, সেই কর্মী সভা থেকে বেশ কিছু বার্তা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন যে আসন্ন লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে হবে। সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় এই যে 5টি আসন, সেই 5টি আসনে জয়লাভ করা অতি আবশ্যক এবং ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যেতে হবে, কর্মী সমর্থকদের মানুষকে বোঝাতে হবে যেভাবে একাধিক প্রকল্প রাজ্যের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কল্পতরু হিসাবে তিনি যেসব প্রকল্পগুলো চালু করেছেন তার সুবিধা পাবে। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে এই যে ভোটের যে ফ্যাক্টর, সেখানে কিন্তু বিজেপি সিপিএম তারা ভোট কাটতে পারে, তারা ভোট কাটার কাজটি করবে। টাকা বেলানোর প্রচেষ্টা চলছে, অবশ্যই সেই টাকা জনগণের টাকা, যদি কারুর বাড়িতে টাকা দিতে যায় সেই টাকা অবশ্যই কিন্তু সেটি জনগণের টাকা, কিন্তু ভোট যেন স্বৈরাচারী বিজেপিকে একেবারেই না দেওয়া হয়, কেননা বিজেপি ধর্মীয় ভেদাভেদ তৈরি করছে, ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করছে। এবং এই যে কোর কমিটি তৈরি করা হয়েছে সেই কোর কমিটিতে কিন্তু যেমনভাবে জেলা সভাপতি রয়েছেন, একই সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের বিধায়ক থেকে সাংসদদেরও সেখানে রাখতে বলা হয়েছে এবং তারা প্রতি মুহূর্তের আপডেট রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে। বিভিন্ন জায়গা যেমন বনগাঁয় মতুয়া ভোট অবশ্যই ফ্যাক্টর, তিনি কিন্তু আজ চাকলা মন্দিরে তিনি উদ্বোধনে গিয়ে তিনি কিন্তু জানিয়েছেন যে বড় মা বিনাপানি দেবীকে তিনি নিজের দায়িত্বে নিয়ে এসে কলকাতায় চিকিৎসা করিয়েছেন। মতুয়াদের জন্য তিনি অনেক জনমোহিনী প্রকল্প, সেই সঙ্গে সঙ্গে একাধিক সুবিধা। শুধু তাই নয়, বসিরহাটেও কিন্তু সংখ্যালঘু ভোট যে ফ্যাক্টর, এবং এখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় ভেদাভেদ দূর করে সেখানে সম্প্রীতির বার্তা দিতে চেয়েছেন। যে সব সময় তিনি বলেছেন তার কথা যে লোকনাথ বাবা কিন্তু হিন্দু মুসলিম থেকে শুরু করে সবাইকে সঙ্গে নিয়ে চলতেন। আজ সেই ধর্মীয় মতান্তরকে ভুলে সবাইকে একসঙ্গে নিয়ে চলার সময় এসছে। বিজেপি যেখানে ভেদাভেদ তৈরি করে এবং ধর্মান্ধতা সৃষ্টি করছে, যেখানে স্বৈরাচারিতার শাসন, যেখানে এজেন্সি গণতন্ত্র চলছে, সেই জায়গাগুলোকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং মানুষকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, কর্মী সমর্থকদের তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যেভাবে এর আগেও আশীর্বাদ পেয়ে এসছে তৃণমূল, সেইভাবেই যেন এবারেও আসন্ন যে 2024-এর লোকসভা নির্বাচন, সেখানেও যেন মানুষ আশীর্বাদ করে তৃণমূলকে, তাকে যেন কোনোভাবেই ভুল না ভাবেন। তিনি কিন্তু প্রত্যেককে এটি জানিয়েছেন, মানুষের দরজায় যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে, নিজেদের দলীয় যে কোন্দল বা ভেতরে যদি কোনো ভেদাভেদ থাকে, কোনো গোষ্ঠী কোন্দল থাকে, সেটিকে দূরে সরিয়ে রাখতে হবে। দল কিন্তু সবার উপরে, ঠিক যেরকম রক্তের কোনো ধর্ম হয় না, তিনি জানিয়েছেন রক্তের একটাই ধর্ম, রক্তের আরেক নাম জীবন, তিনি ব্যাখ্যা করেছেন। সেইখানে দাঁড়িয়ে ধর্ম কিন্তু মানুষকে আরও বেশি করে বলা যেতে পারে উন্নীত করে, সেখানে মানুষে ভেদাভেদ মুছে গিয়ে সেখানে বলা যেতে পারে সম্প্রীতি তৈরি হয়। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই যে বিজেপি, সেই বিজেপি যেভাবে স্বৈরাচারী শাসন চালাচ্ছে, তিনি জানিয়েছেন ইন্ডিয়া জোট সারা ভারতব্যাপী থাকবে, ইন্ডিয়া জোটের হাত শক্ত করুন এবং সিএএ কোনোভাবেই হতে দেওয়া যাবে না। কয়েকদিন আগে বিজেপির মোটা ভাই অর্থাৎ যাকে বলা হয় অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে জানিয়ে গিয়েছেন যে সিএএ হবে, সিএএ আটকানো যাবে না, কোনোভাবে আটকানো সম্ভব না। আজ কিন্তু ফের একবার বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বিজেপি
তারা স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে। এবং এই মুহূর্তে তাদের কাছে সব থেকে বড় ফ্যাক্টর কিন্তু ধর্মীয় বিভাজন, ধর্মের চাল চেলে তারা কিন্তু এই ভোটে তাদের যে বৈতরণী সেটা পার করতে চাইছে, যেটা কোনোভাবেই সম্ভব না। মানুষ বুঝে গিয়েছে বিজেপির এই চক্রান্ত, এবং সেইখানে দাঁড়িয়ে আসন্ন 2024-এর যে লোকসভা নির্বাচন, সেখানে যে 5টি আসনের কথা বলেছেন তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন কোর কমিটিতে কারা কারা থাকবেন। একেবারে সাংসদ থেকে বিধায়ক যারা রয়েছেন, সভাপতি, জেলা সভাপতি, তাকে রাখা হয়েছে। এবং এই কোর কমিটি প্রতি মুহূর্তের আপডেট রিপোর্ট আকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে, তার উপরে যাবতীয় ব্যবস্থাপনা। কথাটা এখন ধরছি না, যেটা বলবো সেটা হচ্ছে বনগাঁতে মতুয়া যে ভোট, সেই মতুয়া ভোটের উপর বিজেপি বরাবর দাবি করেছে যে তাদের একটা হোল্ড রয়েছে, কিন্তু যদি আমরা সাম্প্রতিক দেখি কয়েক মাসের মধ্যে কিন্তু সেই যে চিত্র অনেকটা পরিবর্তন হয়েছে এবং কিছুটা হলেও সেই হোল্ড কিন্তু বিজেপির আলগা হয়েছে। তবে এবার কিন্তু সেখানেই সর্বশক্তি দিয়ে নামছে তৃণমূল। আমি এই প্রশ্ন নিয়ে আসবো শুভঙ্করের কাছে। শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো। তবে মতুয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি, কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও, সারা বছর কি করেন? আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। একেবারে শুভঙ্কর, যে বিষয়টা আমি বলছিলাম যে মতুয়াদের ওপর একটা তাদের প্রভাব রয়েছে, বিজেপি বারবার দাবি করেছে, কিন্তু তারপরে সেই প্রভাবের কিন্তু এবং রাজনৈতিক যে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে মতুয়াদের ভোট পাবার জন্য বিজেপি অনেক প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু সেটা কিন্তু এখনো সেই প্রতিশ্রুতি কোনো পূরণ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রতিশ্রুতিকে ধরলেন এবং সেটাই কিন্তু প্রচার করলেন এবং সেখানেই সর্বশক্তি দিয়ে তিনি ছাপাচ্ছেন। একেবারে এখানেই কিন্তু সব থেকে বড় বিষয়, কেননা তুমি জানো যে মমতাবালা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লি পাঠিয়েছিলেন এবং বিপুল ভোটে তিনি জয়লাভ করেছিলেন। স্বাভাবিকভাবেই কিন্তু মতুয়াদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এর আগের আমরা বিভিন্ন সময় দেখেছি কলকাতায় যত বড় বড় মতুয়াদের সভা হয়েছে, সেইখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং বড় মা বীণাপানি দেবী তার যে উপস্থিতি, সেই উপস্থিতি লক্ষণীয়। এবং সেইখানে দাঁড়িয়ে বীণাপানি দেবী চলে যাওয়ার পরেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যেভাবে মতুয়াদের কথা ভেবেছে, শুধু তাই নয়, দেখো সেখানে শান্তনু ঠাকুর পরবর্তীতে বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে ঠিকই, কিন্তু তারপরে কতগুলো প্রতিশ্রুতি আদতেও পালন করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই প্রশ্ন তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন তুলেছেন। কেননা এর আগে যত রকমের মতুয়াদের জন্য যা যা জনমোহিনী প্রকল্প বলো, যা যা কার্যক্রম, সেগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে এবং সেখানে তার সাংসদ পদ না থাকাতেও কিন্তু সেইগুলো মতুয়াদের জন্য করা হয়েছে। ঠাকুরনগরের সার্বিক উন্নয়ন, সেখানে মতুয়াদের জন্য সার্বিক ব্যবস্থাপনা, এইগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় একটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপি যে খোকলা রাজনীতি এবং সেই সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছুই কিন্তু বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভঙ্কর, তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি গঠন করার কথা বলেছেন, সে বিষয়ে তিনি ঠিক কি জানাচ্ছেন। আপনাদের এখানে অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে, আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে, সবার সাথে কোঅপারেশন করে। শুভঙ্কর, মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গঠনের কথা বলেছেন, এই কোর কমিটি গঠনের কৌশল কি থাকছে? দেখো, এই কোর কমিটি গঠনের মূল কারণ কিন্তু তোমায় জানিয়ে রাখি যে যেহেতু এতদিন পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক এইখানের দায়িত্বে ছিলেন এবং তিনি কিন্তু এই যাবতীয় বিষয়গুলো দেখতেন এবং মমতার একেবারে আস্থা ভাজন জ্যোতিপ্রিয় মল্লিক, তার প্রতি যথেষ্ট আস্থা তার ছিল। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, আমি যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এজেন্সির গণতন্ত্র চলছে এবং এই মুহূর্তে যাতে ভোটে কাজে লাগানো না যায়, ভোটের যারা কাণ্ডারি মূল তাদেরকে একে একে ধরে ধরে জেলে ভরা হচ্ছে এবং বিজেপির নেতারা যারা দিল্লি থেকে আসছেন তারা কিন্তু জেলে ভরা হবে, জেলে পোড়া হবে, এই মন্তব্যগুলো করছেন। তো সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই কোর কমিটি তৈরি করে দেওয়া, যেখানে ব্রাত্য বসু থেকে শুরু করে সেখানে সৌগত রায় বলো, সেখানে রতিন ঘোষ বলো, বা
নারায়ণ গোস্বামী, যার কথায় মাফ করবে, যার কথায় তুমি বলো না কেন, সকলেই কিন্তু সকলের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা কিন্তু এই যে কোর কমিটি, সেই কোর কমিটি পরিচালনা করবেন। প্রয়োজনে সেখানে বিধায়ক থেকে সাংসদ সকলেই থাকবেন এবং এই যে 5টি যে বলা হচ্ছে আসন, সেই 5টি আসন কিন্তু এটি বড় ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কারণে বলছেন এই কোর কমিটির কৌশলই থাকবে তারা প্রতি মুহূর্তের আপডেট এবং জেলা স্তরে বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলা, কর্মী সমর্থক যারা রয়েছে তাদের কাছে যাওয়া, মানুষের কাছে যাওয়া, লোকসভার নিরীক্ষে, লোকসভা কেন্দ্রের নিরীক্ষে সবার অভাব অভিযোগ সেগুলোকে লিপিবদ্ধ করা, রিপোর্ট তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট দেওয়া করার পর তারা প্রতি মুহূর্তের আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন। ধন্যবাদ শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আরো খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি, বউবাজার, বড়বাজার সহ 9টি জায়গায় কিন্তু চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা। ইতিমধ্যে এখনো পর্যন্ত জারি রয়েছে তল্লাশি এবং এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে এবং কিছু নথি কিন্তু ইডি বাজেয়াপ্ত করেছে, এমনটাও জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আর কি আপডেট রয়েছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, একদিকে আমাদের সঙ্গে রয়েছেন শাশ্বতী রায় এবং অন্যদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। তবে আমি প্রথমে দুর্গার কাছে যাব। দুর্গা, এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ, ইডি সূত্রে কি খবর রয়েছে? সকাল 8টা থেকে ইন্দ্রাণী এই 32 নম্বর ছাতাওয়ালার লেনে যে এই 3তলা, এই যে বিল্ডিংয়ের 3তলায় যে মানে ইডির যে রেড শুরু হয়েছে তা কিন্তু এখনও চলছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় বিকেল 4:30, এখনও পর্যন্ত তারা কিন্তু বিভিন্ন নথি দেখা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেওয়া, জিজ্ঞাসাবাদ করার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি আরও বেশ কিছু সিআরপিএফ অর্থাৎ আধা সামরিক বাহিনীর জওয়ান তারাও কিন্তু এসে পৌঁছেছে, যেহেতু সন্ধ্যা নেমে আসছে, অতএব সিকিউরিটি বাড়ানো হলো এটা বলা যেতে পারে। ফলে বিগত দিনে এই যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে ইনভেস্টিগেশনের কাজ শুরু হয়েছিল, সেই ইনভেস্টিগেশন কোন পর্যায়ে রয়েছে এটা জানবার জন্য স্পেসিফিক ইনস্ট্রাকশন দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট যে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু ইডিকে বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে জানা তথ্য রয়েছে। দুর্গা, তুমি সঙ্গে থাকো, আমি এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি শাশ্বতী রায়ের কাছে যাব। শাশ্বতী, কি জানতে পারছো সকাল থেকে যে তল্লাশি শুরু হয়েছে, এখন পর্যন্ত কি উদ্ধার করতে পেরেছে ইডি, কি হাতে এসেছে তাদের? দেখো, প্রায় 7.5 ঘন্টা অতিক্রান্ত এবং ইডির আরও বেশ কিছু আধিকারিক কিছুক্ষণ আগেই এসে পৌঁছালেন এই 77 নম্বর NS রোডে, যেখানে যে দোষী অ্যান্ড কোম্পানি এদের যে ফার্ম রয়েছে, অর্থাৎ রাজেশ দোষী যিনি পেশায় CA, তার যে ফার্ম রয়েছে সেইখানে আরও বেশ কিছু আধিকারিককে আসতে দেখা গেল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বেশ কিছু নথি এখান থেকে উদ্ধার হয়েছে, কারণ সকালে যে ছবি আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে ঘরের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু ফাইলস এবং সেই সমস্ত ফাইলসের মধ্যে যে কাগজপত্র রয়েছে সেগুলো খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। সব থেকে বড় বিষয়, এই 7.5 ঘন্টা ধরে বলা যায় যে এই ম্যারাথন যে তল্লাশি অভিযান তা কিন্তু এই বড়বাজারের 77 নম্বর NS রোডের 303 নম্বর রুমে চলছে এবং প্রথমে 6 জন আধিকারিক এবং পরে আবারও 4 জনকে কিছুক্ষণ আগে প্রবেশ করতে দেখা যায় এবং অর্থাৎ 10 জন ইডি আধিকারিক যারা কিন্তু ভেতরেই রয়েছেন এবং সম্পূর্ণ তল্লাশি অভিযান তাদের তত্ত্বাবধানে চলছে। এই রমেশ দোষী, যিনি পেশায় একজন CA, তাকে ঘিরে কিন্তু যথেষ্ট মাত্রায় তথ্য রয়েছে বলে মনে করা হচ্ছে। তার কারণ ইডি আধিকারিকরা বেশ কিছু লিঙ্ক আপের মাধ্যমে কিন্তু আজকে যে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে শহরের বিভিন্ন প্রান্তে সেটা চালাচ্ছেন এবং বেশ কিছু কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন এই রাজেশ দোষী এবং তিনি বেশ কিছু কোম্পানির যে আর্থিক লেনদেন সেগুলো সম্বন্ধে বিস্তারে জানেন বলে মনে করা হচ্ছে। একেবারে, অর্থাৎ এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। ধন্যবাদ শাশ্বতী, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায় এবং ধন্যবাদ জানাবো দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়কেও। ফিরছি আরো খবর নিয়ে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো মানিকতলার দিকে। মানিকতলা তো সকাল থেকে শুরু হয়েছে ইডি তল্লাশি। আমরা জানি যে 9টি জায়গায় চলছে ইডি তল্লাশি, এখনো পর্যন্ত জারি রয়েছে। বেশ কিছু জায়গা থেকে নথিপত্র উদ্ধার করতে পেরেছে ইডি এবং সেই তালিকাতে রয়েছে মানিকতলা। মানিকতলাতে এক ব্যবসায়ীর বাড়িতে চলছে ইডি তল্লাশি, এখনো পর্যন্ত জারি ইডি তল্লাশি। বড়বাজার সহ 9টি জায়গায় তল্লাশি জারি রয়েছে ইডির। অন্যদিকে এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। তবে মানিকতলাতেও জারি রয়েছে ইডি তল্লাশি। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, মানিকতলাতে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি চলছে, কি জানতে পারছো ইডি সূত্রে? কি তারা উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত তোমাকে জানিয়ে রাখি, সকাল 7টা থেকে শুরু করে এখনো অবধি, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা প্রায় আমি বলতে পারি পার হয়ে গেছে। মানিকতলা যে মণিকলা আবাসন, সেখানে 2 ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইঁদুর ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। 16 এবং 18 তলায় 16 ইউসি এবং 18 ডিবি, এই 2 তলায় কিন্তু ব্যবসায়ী দুজন যারা থাকেন তাদের ঘরে কিন্তু ইডির আধিকারিকরা গেছেন এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন এই যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যে আর্থিক তছরূপ হয়েছে, সেই আর্থিক তছরূপের টাকা বিনিয়োগ হয়েছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে, এবং সেই ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন শেল কোম্পানিগুলো খোলা হয়েছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতির টাকা কি করে ব্যবসায়িক ক্ষেত্রে এলো, এই সংক্রান্ত বিষয় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে দল, সেই দল কিন্তু তারা খতিয়ে দেখছে। অশোক ইয়াদুকা একজনের নাম জানা যাচ্ছে ব্যবসায়ী, এবং সুবোধ স্নাচার আরেকজনের ব্যবসায়ীর নাম। এই দুজন ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দল কিন্তু সকালবেলা থেকে তল্লাশি অভিযান জারি রেখেছে। তাদের যেটা ইডি সূত্রের আপাতত যেটা খবর উঠে আসছে, যে আর্থিক যে তছরূপ হয়েছে সেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্ত কিন্তু শেষ করতে হবে এই মাসের মধ্যে। অর্থাৎ হাইকোর্টের চাপের মুখে পড়েই কিন্তু ইডির এই ম্যারাথন তল্লাশি সকালবেলা থেকে আমরা দেখছি। এই মুহূর্তে যে মণিকলা আবাসনে দাঁড়িয়ে রয়েছে সেইখানে দেখাচ্ছি তোমাকে, দেখো 18 তলায় এবং 16 তলায় ব্যবসায়িক বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা বিভিন্ন নথিপত্র নিয়ে ঢোকেন সকালবেলায়, এবং তাদের কাছে অনেক নথি যে ছিল তার মারফত, তার সাপেক্ষে দাঁড়িয়ে কিন্তু সেই ব্যবসায়ীকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই ফ্ল্যাটেই কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রায় 7 থেকে 8 ঘন্টা পার হয়ে গেছে, ইডির আধিকারিকরা কিন্তু তারা অভিযান চালাচ্ছে, তারা জিজ্ঞাসাবাদ করছে ওই 2 ব্যবসায়ীকে। ইন্দ্রাণী, জয়ন্ত, সেক্ষেত্রে কি জানতে পারছো ব্যবসায়ী কি বাড়িতে রয়েছেন? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে একদমই তাই। সকালবেলা থেকে যখন ইডির আধিকারিকরা এখানে এসে পৌঁছান সকাল 7টা নাগাদ, তারপর থেকে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এই বাড়িতে উপস্থিত ছিলেন, এবং তাদেরকে কিন্তু ইডির আধিকারিকরা এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে দল, সেই দল এবং কেন্দ্রীয় জওয়ান নিয়ে তারা যে এসেছিলেন এই মণিকলা আবাসনে, সেখানে কিন্তু তারা ব্যবসায়ী উপস্থিতির সঙ্গে ব্যবসায়িক যে পরিবার এবং তাদের যে আর্থিক লেনদেন কি হয়েছিল সেই বিষয়ে কিন্তু পুরো খুঁটিনাটি বিষয় কিন্তু পুরো খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে, এবং এখনো পর্যন্ত জারি রয়েছে ইডি তল্লাশি। বেশ কিছু জায়গা থেকে নথিপত্র উদ্ধার করতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকরা, এবং যে মানিকতলাতে ব্যবসায়ীর বাড়ি সেখানেও জারি রয়েছে তল্লাশি। অন্যদিকে কেষ্টপুরের দিকে নজর রাখবো। সেখানেও এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। 1,85,00,000 টাকা উদ্ধার হয়েছে বলে কিন্তু জানতে পারা যাচ্ছে, এবং তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। সকাল থেকে তল্লাশি চলছিল ইডির। ভুয়ো যে কল সেন্টার প্রতারণা মামলা, সেই মামলাতে এই তল্লাশি জারি ছিল ইডির। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমন শিকদার। সুমন, বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে ব্যবসায়ীর বাড়ি থেকে, আর কি তথ্য সামনে আসছে? একদম দেখো, কেষ্টপুরের রবীন্দ্রপল্লী, সেই রবীন্দ্রপল্লী AF 189 যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু 3 তলায় ভাড়া থাকতেন রবীন্দ্র যাদব। এই রবীন্দ্র যাদবের খোঁজেই কিন্তু ইডি আধিকারিকরা, বিহারের ইডি আধিকারিকরা, তারা কিন্তু মূলত গতকাল সন্ধ্যায় হানা দেয় এই বাড়িতে। ইডি সূত্রে খবর যে এই বাড়িতে যখন ইডি আধিকারিকরা হানা দেয়, সেই সময় কিন্তু বাড়ির যে মালিক তাকে, বা বাড়ির যে মালিক তাকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি ক্যামেরার সামনে মুখ না খুললেও তিনি জানান যে কিছু ইডি আধিকারিক এসেছিল তার বাড়িতে। কি কারণে এসেছিল তিনি জানেন না। রবীন্দ্র যাদব তারই খোঁজ চালাচ্ছিল। মূলত এই রবীন্দ্র যাদব, তোমাকে জানিয়ে রাখি যে পাটনার সাইবার যে ক্রাইম, সেই সাইবার ক্রাইম থানায় কিন্তু অভিযোগ দায়ের হয় এই রবীন্দ্র যাদবের নামে।
তারপরেই কিন্তু এই এই কেসের দায়িত্বভার নেয় ইডি আধিকারিকরা। সেই ইডি আধিকারিকরা দায়িত্বভার নেওয়ার পরে এই মূলত এই রবিন্স যাদবের নামই উঠে আসে। তারপরেই ইডি আধিকারিকরা সূত্র মারফত খবর পায় যে এই কেষ্টপুরের যে রবীন্দ্রপল্লী, সেই রবীন্দ্রপল্লীর তালবাগানে AF 189/1 এই বাড়িতেই কিন্তু কয়েক বছর ধরে ভাড়া আছে এই রবিন্স যাদব। তারপরেই গতকাল তল্লাশি, ইডি সূত্রে খবর যে 1,85,00,000 নগদ উদ্ধার, এছাড়াও বেশ কিছু তথ্য উদ্ধার করেছে, এমনটাই ইডি সূত্রে খবর। তারপরেই কিন্তু সেই সময় কিন্তু যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালায়, সেই সময় এই রবিন্স যাদব তিনি কিন্তু এই বাড়িতে ছিলেন না, তার এক বন্ধু ছিলেন, বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়িওয়ালা সূত্রে যে খবর যে ইতিমধ্যেই কিন্তু সেই ঘরটি ইডি আধিকারিকরা সিল করে দেওয়া হয়েছে ইডির পক্ষ থেকে। এছাড়াও বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। ইন্দ্রাণী। সুমন, ব্যবসায়ীর সঙ্গে কল সেন্টার প্রতারণার যোগ সামনে আসছে, সে বিষয়ে কি জানতে পারছো? একদম, দেখো ইডি সূত্রে খবর যে বিদেশি নাগরিকদের মূলত বিভিন্ন ফাঁদে ফেলেই কিন্তু অর্থ নিত, এমনটাই অভিযোগ এই রবিন্স যাদব বিরুদ্ধে। তারপরেই কিন্তু তদন্তে নেমে এই ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযানে যেমন নগদ 1,85,00,000 টাকা, এছাড়াও কিন্তু বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। একেবারে ধন্যবাদ সুমন। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুমন শিকদারের সঙ্গে। অর্থাৎ ব্যবসায়ীর সঙ্গে যে কল সেন্টার প্রতারণার যোগ সেটা সামনে আসছে এবং তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নাগপুরে রাহুল গান্ধীর সভার দিকে। आप हमारे सारे के सारे कानून देखिए, आजादी की लड़ाई देश की जनता ने लड़ी थी, राजा महाराजाओं ने नहीं लड़ी थी, उनकी पार्टनरशिप थी अंग्रेजों के साथ। लोग भूल जाते हैं, लोग सोचते हैं कि आजादी की लड़ाई सिर्फ अंग्रेजों के खिलाफ थी। नहीं, अंग्रेजों की लड़ाई अंग्रेजों के खिलाफ थी और राजा महाराजाओं के भी खिलाफ थी। यह सच्चाई है। पार्टनरशिप थी, राजाओं महाराजाओं की अंग्रेजों की पार्टनरशिप थी, उसके खिलाफ कांग्रेस पार्टी लड़ी। किसके लिए लड़ी थी? गरीब जनता के लिए लड़ी थी। अगर आप यहां 60-70 उससे पहले, इंडिपेंडेंस से पहले आप यहां आते, हिंदुस्तान की जनता के कोई अधिकार नहीं थे, महिलाओं के कोई अधिकार नहीं थे, दलितों को छुआ नहीं जाता था। এবার আসছে যে খবরে, শাহের টার্গেট 35, বঙ্গ বিজেপির প্রস্তাব 31। বঙ্গ বিজেপির যে প্রার্থী প্রস্তাব সেটা কিন্তু সেই প্রার্থী তালিকাতে খটকা, যেখানে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে দিলীপের নাম প্রস্তাব করা হয়েছে এবং অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন দিলীপ, সেই প্রশ্ন সামনে আসছে। বসিরহাটে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে, বোলপুরে অনুপম হাজরার নাম প্রস্তাব করা হয়েছে। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ সেই বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকা এসেছে এবং সে প্রার্থী তালিকাতে একাধিক যে খটকা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বসিরহাটে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে, বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বসিরহাটে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করা হয়েছে, দমদম থেকে তিনি দাঁড়িয়েছিলেন গতবার, এবার কিন্তু বসিরহাটে থেকে তার নাম প্রস্তাব করা হচ্ছে। কোন অঙ্কে কি সমীকরণ থাকছে? দেখো, একেবারে এই সমীকরণ কিন্তু বলা বাহুল্য, বিশেষ করে বসিরহাট মহকুমার তুমি জানো এমনি সংখ্যালঘু অধ্যুষিত, অর্থাৎ এখানে সংখ্যালঘু ভোট পার্সেন্টটা অনেকটাই বেশি। এবং বসিরহাটের যে মহকুমার যে 8টি বিধানসভা রয়েছে, 8টি বিধানসভা কিন্তু তৃণমূলের দখলে। প্রায় তাদের জেতার মার্জিন ছিল 2021-এ প্রায় 1 লাখ, কোনো জায়গায় 1,10,000, আবার কোনো জায়গায় 50,000 মার্জিন ছিল। দ্বিতীয় স্থানে বিজেপি থাকলেও কিন্তু সেটা অনেকটাই কম, ভোট শতাংশ হারেও যতটা কম তার থেকে বেশি হলো। এছাড়া যে বিশেষ করে 10টা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এবং জেলা পরিষদে, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে
10টি সিট কিন্তু তৃণমূলের দখলে রয়েছে। পাশাপাশি এখানকার যে সংখ্যাতত্ত্ব বিচার যদি তুমি করো, সেই হিসাবে এক একটা বিধানসভা নিরিখে কিন্তু যথেষ্ট পরিমাণ বিজেপির সেখানে ভোট শতাংশ কম এবং ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল থেকে। 2016 সালে 2014 সালে প্রথম যখন শ্রমিক ভট্টাচার্য বাই ইলেকশনে, অর্থাৎ এখানে প্রয়াত অবশ্যই, অর্থাৎ বসিরহাট থেকে কি হতে চলেছে সেটা অবশ্যই সময় বলবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। এবার আপনাদের শোনাবো বসিরহাটে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাব করার পর সেখানকার তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের কি প্রতিক্রিয়া। আমি তৃণমূল কংগ্রেসের এসসি এসটি অফিসের বসার টাউন সভাপতি হিসাবে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। অত শ্রমিক ভট্টাচার্যের সাথে লড়াই হবে, কিন্তু লড়াইটা কোনো ব্যাপার না, আমরা 100% জিতছি এবং জিতবো, কারণ আমাদের উন্নয়নের মানুষ আমাদেরকে ভোট দেবে। পরিসংখ্যানটা আগে দেখুন। 2014 সালের লোকসভা যে নির্বাচন, 2014 সালের লোকসভা নির্বাচনে ইদ্রিস আলী এখান থেকে 38% ভোটে তিনি জয়লাভ করেছেন এবং তার ভোট সংখ্যা 1,09,000 বেশি ভোটে। তারপরে 2019 লোকসভা নির্বাচন দেখুন, নুসরাত জাহান 56% ভোটে এখান থেকে লিড দিয়েছেন, তার ভোটের প্রাপ্তি 3.5 লক্ষ ছাড়িয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই শ্রমিক ভট্টাচার্য জিততে পারবে, কারণ আমাদের বসিরহাটের অনেক উন্নয়ন দরকার, সেগুলো আপনারাই দেখছেন যে কি পরিস্থিতি, যার জন্য আমরা আশা করি শ্রমিক ভট্টাচার্য এবার প্রার্থী হোক বসিরহাটের, এবং বসিরহাটে জয়যুক্ত হয়ে আমাদের বসিরহাট নতুন রূপে রূপান্তরিত করুক, নতুন রূপে আরো সেজে উঠুক বসিরহাট, এটাই আমরা চাই। যদি 24 লোকসভা প্রার্থী হয়, টিকিট পায়, কি মনে করেন? এবার যদি লোকসভায় শ্রমিক ভট্টাচার্য ক্যান্ডিডেট হয়, তাহলে প্রায় 70% যেটার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে একটা ভোট কাটাকাটির ফ্যাকশন হবে, সেই ফ্যাকশনের ফলে শ্রমিক ভট্টাচার্য বেরোনোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই তালিকার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ডায়মন্ড হারবার। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ, প্রস্তাবিত প্রার্থী তালিকা থেকে কিন্তু সেই ইঙ্গিত মিলছে। বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়দীপ হালদার। জয়দীপ, আমরা দেখেছি দিলীপ ঘোষ যিনি বরাবর মেদিনীপুর থেকে লড়ে এসেছেন, তার জেতা আসন, কিন্তু সেখান থেকে তাকে এবার পাঠানো হচ্ছে ডায়মন্ড হারবারে। কি বিজেপি স্ট্র্যাটেজি থাকতে পারে তার পেছনে? এটা কি ঝুঁকি নাকি এক্সপেরিমেন্ট? তবে ইন্দ্রাণী, যেটা ডায়মন্ড হারবারবাসী যেটা প্রথমে যখন নাম আসে, যেটা সম্ভাব্য তালিকায় দিলীপ ঘোষের নাম, তখন কিন্তু বিজেপি কর্মীদের মধ্যেও বটেই, তৃণমূল শিবিরেও কিন্তু জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপির যেটা মনে করছে যে এখানে যেই দাঁড়ান না কেন যথেষ্টই কঠিন হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি গতবারের সাংসদ এবং তিনি যে সেকেন্ড ইন কমান্ড তৃণমূল দলে, তার বিরুদ্ধে লড়াই রীতিমতো কঠিন হবে। যদিও দিলীপ ঘোষ কিন্তু জয়ী প্রার্থী মেদিনীপুর থেকে, কিন্তু তাকে তুলে আনছে ডায়মন্ড হারবারে। সেই জায়গায় বিজেপির কর্মীরা কিন্তু রীতিমতো এই নাম আসার পরেই, যেটা যখনই ভেসে উঠেছে তখন থেকেই কিন্তু আলোচনা করছেন। যদিও বিজেপির নেতৃবৃন্দ, যারা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ, তারা কিন্তু বলছে যে যেই দাঁড়ান না কেন তারা লড়াইটা দেবেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়াইটা যথেষ্টই কঠিন হবে মনে করছে তৃণমূল। কিন্তু অন্যদিকে তৃণমূলের কিন্তু তারা কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী এবং তারা কিন্তু মনে করছে যে তারা জিতবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতবারের যে 3,20,000 ভোটের বেশি জিতেছেন, এবারে কিন্তু আরো বেশি ভোটে জেতাবেন। এই দুই পক্ষের কিন্তু এখনো পর্যন্ত যেটা স্ট্র্যাটেজি। একেবারে ধন্যবাদ জয়দীপ। এবার আপনাদের শোনাবো যে ডায়মন্ড হারবারে কি বলছেন বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব। দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা এমন একটা লোকসভা যেখানে ইউথ আইকন আমাদের সবার প্রিয় অভিষেক ব্যানার্জি প্রার্থী। কে প্রার্থী বিপক্ষে হলো সেটা আমাদের বড় কথা না। এখন দিলীপ ঘোষের নাম হঠাৎ শোনা যাচ্ছে কালকে থেকে। আমরা দিন দিন, যেমন 2014 সালে 71,000 ভোটে জিতেছিল, প্রায় 72,000 ভোটে জিতেছিল, 40%-এর উপরে ভোট পেয়ে। আর 2019-এ আমরা দেখলাম সেটা বেড়ে তার উন্নয়নে মানুষ সামিল হয়ে প্রায় 3,22,000 ভোট, 56% ভোট পেয়েছে। তারপরে যেভাবে উন্নয়ন ডায়মন্ড হারবার লোকসভায় হচ্ছে, মানুষ মুখিয়ে আছে তার উন্নয়নে সামিল হতে। তিনি তার প্রত্যেক বছরের নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে যেভাবে পুস্তিকা বার করে বই থেকে করে দিয়েছেন উন্নয়নের, তাতে মানুষ কে দাঁড়ালো সেদিকে লক্ষ্য নয়। দিন দিন যত দিন যাবে পার্সেন্টেজও বাড়বে, ভোটের মার্জিনও বাড়বে। 3,21,000 ছিল, আমরা তো আশা করি এবারে
4 লাখের অধিক ভোটে জিতবে অভিষেক ব্যানার্জি। তো এখনো পর্যন্ত আমাদের প্রার্থী সিলেক্টেড হয়নি, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বরা মিলে ঠিক করবে, এখনো সিদ্ধান্ত হয়নি। যদি মনে করেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিলীপ ঘোষ দাঁড়াবে, তো তাতে অসুবিধা আমাদের কিছু নেই। উনি মেদিনীপুর থেকে লড়াই করেছেন, জিতেছেন। যদি দল মনে করে ওনাকে ডায়মন্ড হারবার দিয়ে লড়াবেন, তো ডায়মন্ড হারবারে আমার মনে হয় এই সব নেতৃত্বদের লড়া এই অভিষেকের সঙ্গে মনে হয় ঠিক সামতা হবে না। ওনার বিরুদ্ধে এনারা লড়তে যাবেন কেন? মানে আমরা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা আমাদের শুভেন্দুদা এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো বিষয়ই থাকে না। কারণ এর সঙ্গে লড়াই করার জন্য আমাদের অন্য আদার্স অন্য ক্যান্ডিডেট আছে, তারা লড়াই করবে। এবং যদি তর্কের খাতিরে হয় যে হ্যাঁ দিলীপ দাকে দেওয়া হবে, তো অসুবিধা কিছু নেই, আমরা প্রস্তুত। অন্যদিকে মেদিনীপুরে কি রাজনৈতিক পরিস্থিতি আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌম্যকান্তি ত্রিপাঠী। সৌম্যকান্তি, আমরা দেখেছি যে দিলীপ ঘোষ মেদিনীপুরে বরাবর তিনি দাঁড়িয়েছেন এবং সেখান থেকে কিন্তু জিতেছেন, অর্থাৎ মেদিনীপুরের সাংসদ। এবার কেন তাকে ডায়মন্ড হারবারে পাঠানো হচ্ছে? জানিয়ে রাখি, সাংসদ শুধু নন, সাংসদ হওয়ার আগে তিনি খড়গপুরে কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার বিধানসভা নির্বাচনে তিনি বিধায়কও হয়েছিলেন এবং তারপরে মেদিনীপুরে লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছিলেন। এবং দিলীপ ঘোষ রীতিমতো প্রস্তুতি ছিলেন যে এই লোকসভা কেন্দ্রে তাকে কিন্তু দাঁড় করানো হবে, কেননা সেই কারণেই তিনি কিন্তু প্রথম থেকেই এই লোকসভা কেন্দ্রে গত কয়েক মাস ধরেই লাগাতার বুথভিত্তিক কর্মসূচি তিনি করে আসছেন। তিনি কখনো নারায়ণগড় বিধানসভা কেন্দ্র, কখনো কেশিয়ারি বিধানসভা কেন্দ্র, কখনো এগরা, তার আশেপাশে যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক কর্মী সভা করে আসছেন এবং তিনি রীতিমতো প্রস্তুত ছিলেন। এবং সাংগঠনিকভাবে দিলীপ ঘোষ যাতে এই লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারে সেই কারণে বিজেপি কর্মীরাও কিন্তু মুখিয়েছিলেন। এবং সেই যে নির্বাচন পরিস্থিতিতে হঠাৎ করে দিলীপ ঘোষের নাম ডায়মন্ড হারবারে প্রস্তাবিত হওয়ায় কিন্তু রীতিমতো কর্মীরা কিন্তু মুচড়ে পড়েছেন। কর্মীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে। কোথাও কোথাও কর্মীরা বলছেন যে দিলীপ ঘোষ এখানে দাঁড়ালে সব থেকে ভালো লিড পেতে পারত, কিন্তু দিলীপ ঘোষকে হঠাৎ করে যদি ডায়মন্ড হারবারে দাঁড় করানো হয় সে বিষয়ে কিন্তু নতুন করে আবার শুরু করতে হবে। যদিও বা কর্মীদের আশা যে দিলীপবাবু যেখানেই দাঁড়াবেন সেখানেই তিনি জিতবেন, কিন্তু তবুও এই যে জায়গাটি রয়েছে যেখানে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তিনি 85,000-এর কাছাকাছি মার্জিনে তিনি জিতেছিলেন এবং এই লোকসভা কেন্দ্রের যতগুলি বিধানসভা রয়েছে সবগুলি বিধানসভাতে তিনি চষে বেরিয়েছেন 5 বছর ধরে এবং সেখানকার কর্মীদের সাথে রীতিমতো একটা নিবিড় সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন। সেটা অবশ্যই সময় বলবে। ধন্যবাদ। ফিরছি একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় বোলপুর থেকে নাম প্রস্তাব করা হয়েছে অনুপম হাজরা। তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার পরেও কিন্তু সেই নাম প্রস্তাব করেছে বিজেপি। এ বিষয়ে কি বলেছেন কাজল শেখ, শোনাব আপনাদের। আগেও বলেছি, আবার বলছি, বিজেপি দলে চোর, চাপটা, দাগাবাজ, ধান্দাবাজ, তোলাবাজ, এই নিয়ে বিজেপি দল আমার বাংলায় বিজেপি যে নেতারা আছে একজনও সঠিক পথে সৎ পথে চলে না, মানুষের হয়ে কাজ করে না, মানুষের পাশে থাকে না। অনুপম যদি বিজেপি ক্যান্ডিডেট হয় তবে সে হতেই পারে, তাদের দলগত ব্যাপার। কিন্তু বীরভূম জেলার ক্ষেত্রে যদি বলে থাকেন, দুটো লোকসভা কেন্দ্র আছে, আমি তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসাবে বলছি, জামানা বাজেয়াপ্ত হবে। 4টে 4 দিক এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।